খারাপ লাগে না। আমার খারাপ লাগাটা অনেক বছর আগে ছিল হয়তো, অফ লেট আমার আর খারাপ লাগে না, রাগও হয় না, কিন্তু আমার অবাক লাগে একটু যে হয়তো মানুষের জীবনে কতটা বিতৃষ্ণা বা কতটা রাগ বা কতটা না পাওয়া, হতাশা, যে কোনো জিনিসে যে কোনো মানুষকে আমরা শুধু কটাক্ষ করতে, চারটি গালমন্দ করতে এবং খারাপ কথা বলতে ভালোবাসি সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, আমার বিয়ে নিয়ে কোনো আপত্তি নেই জীবনে। আমার যদি মনে হয় যে আমি একটা এমন মানুষ পেয়েছি যার সঙ্গে আমি খুব ভালো থাকতে পারবো এবং তাকে ভালো রাখতে পারবো, এই দুটো আমার প্রাইমারি ক্যাটাগরি, তাহলে আমি ডেফিনেটলি আমি চাইবো যে আমার জীবনে এমন একজন আসুক যে আমার জীবনের কম্প্যানিয়ন হবে, আমার সঙ্গে প্রচুর আড্ডা মারবে, গল্প করবে, বেড়াতে যাবে, খেতে যাবে, নতুন নতুন খাবার জায়গা এক্সপ্লোর করবে, কম চাহিদা জীবন। হ্যাঁ, একটু রাত্রিবেলা চা খেতে বেরোবে, একটা সিনেমা দেখতে যাবে একসঙ্গে, বাড়িতে দুপুরবেলা বসে লাঞ্চের পরে আড্ডা মারবে, আমার বাচ্চা কাচ্চাদের সঙ্গে খেলবে। খুব সিম্পল জিনিসপত্র যেগুলো আমাকে প্রচন্ড আনন্দ দেয়। ওষুধ মানুষের জীবন বাঁচায়, কিন্তু সেই ওষুধই যদি মৃত্যুর কারণ হয়ে ওঠে, বিশেষ করে সেটা খুব প্ল্যানিং করে আর কি, তাহলে তখন ঠিক কি হয়? এই সময় অনেকেই ধরতে পারেন না, কিন্তু সেই বিষয়টাকে ধরার জন্য একজন মাঠে নেমে পড়েছেন এবং অ্যাগ্রেসিভলি নেমে পড়েছেন, ডেসপারেট হয়ে সেই আসল কারণটা খুঁজে বের যিনি করতে চাইছেন। দুর্গাপুর জাংশনে ট্রেলারে সেই মানুষটাকে আপনারা দেখে ফেলেছেন ইতিমধ্যে। এবং এবার ব্যাকআপ প্ল্যান করলেন। আমাদের সঙ্গে আছেন বিক্রম দা। বাবা রাগি রাগি মুখে, তুমি কি ওই পুলিশ হয়ে রয়েছে নাকি? ওখানে তো দেখলাম না হাসতে। আমি খুব গম্ভীরে বোঝার চেষ্টা করছিলাম যে তুই কি বলছিস, ইন্ট্রোডাকশনটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ভাবছি। বলেছি খুবই। আমি অর্পিতাকে বলি, এটা ওর নাম ম্যাঙ্গো আমাদের কাছে, কারণ চ্যানেলের নাম আম অর্পিতা, বাট আমাদের খুব পছন্দের মানুষ। ইন জেনারেল ধর আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে বা ভারতবর্ষের অন্যান্য ভাষার ক্ষেত্রে খুবই ইন্টারেস্টিংলি এইরকম সাবজেক্ট যেখানে একটা ওষুধের কারণে অনেকগুলো মানুষ ব্যাক টু ব্যাক প্রাণ হারাচ্ছেন এবং তা নিয়ে একটা ইনভেস্টিগেশন শুরু হচ্ছে, সেরকম সিনেমা যে আমরা প্রত্যেকদিন দেখতে পাই বা খুব একটা বাংলার ক্ষেত্রে দেখতে পেয়েছি বলে আমার মনে পড়ে না। এবং আমাদের বাড়িতে, আমরা বাঙালি পরিবারে বড় হয়েছি, আমরা দেখেছি আমাদের বাড়িতে তো ওষুধের কৌটো থাকে। আমার মা বিশ্বাস করে যে আমার মা হাফ ডাক্তার, জ্বর, সর্দি, কাশি, পেট খারাপ, বমি, অম্বল সবকিছুর ওষুধ বাড়িতে আছে সব সময়, যে কোনো সময়। এরকম একটা খুবই হার্মলেস ওষুধ, একটা মাল্টিভাইটামিন বা একটা ভাইটামিনের ওষুধ, যদি বাই চান্স আমরা জানতে পারি যে আমাদের আশেপাশে অনেকগুলো মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠেছে, সেটা তো আমাদের কাছে খুবই ভয়াবহ। সেরকম একটা সিচুয়েশনের কোর থেকে এই গল্পটা শুরু, এবং এই মৃত্যুগুলোর ইনভেস্টিগেশনে যে পুলিশ অফিসার এসেছেন তার নাম ইন্সপেক্টর সৌম্য সেন, যে চরিত্রটা আমি অনস্ক্রিন প্লে করেছি। এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র, আরেকজন প্রোটাগনিস্ট আমাদের সিনেমার ভেবলিদি স্বস্তিকা মুখার্জি, উনি একজন জার্নালিস্ট প্লে করেছেন, এবং দুজনেরই ইনভেস্টিগেশনের ধরনটা সম্পূর্ণ উল্টো, এবং একে অপরের এই ইনভেস্টিগেট করতে যাওয়ার ক্ষেত্রে দুজনের সম্পূর্ণ আলাদা চরিত্রের কারণে দুজন একে অপরের সঙ্গে কিভাবে হেড অন একটা ক্ল্যাশে ঢুকে পড়েন, সেইটাই সিনেমার অনেকটা জায়গা ধরে আর কি। একদম। এবং মানে কিছুটা তো আমরা খুবই কম, তবু একটা লাইন বুঝতে পেরেছি যে এইদিকে এগোচ্ছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সত্যিটা খুঁজতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, বিশেষ করে স্বস্তিকাদির চরিত্রটা। এই সত্যি পথে এগোতে গেলে কতটা বাধাপ্রাপ্ত হতে হয়, বা সহজ পথে সোজা পথে এগোতে গেলে বিক্রমদাকে কতটা হতে হয় বাধাপ্রাপ্ত জীবনে? সেটা তো সম্পূর্ণভাবে আমাদের সোসাইটির উপর ডিপেন্ড করবে, আমাদের সমাজের উপর ডিপেন্ড করবে। আমাদের সমাজ যদি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যেখানে সত্যি বলতে গেলে 10 বার ভাবতে হবে, বা সত্যের পথে হাঁটতে গেলে অনেক বাধা বিপত্তি আসতে পারে, তাহলে আমার মনে হয় যে সেটা আমাদের সমাজের ফেলিয়ার। আমাদের প্রত্যেকটা মানুষের মিলিয়ে একত্রিতভাবে, ওটা কোনো একজন মানুষ বা একটা গোষ্ঠীকে আমরা ওটার জন্য শুধুমাত্র ব্লেম করতে পারি না। উই অল আর আ পার্ট অফ ইট, অ্যান্ড ইটস আনফর্চুনেট যে আমাদের দেশে বা আমাদের ছাড়াও অন্যান্য আরো অনেক দেশে এরকম অনেক সিচুয়েশনই এসছে যেখানে হয়তো সত্যের পথে হাঁটতে গিয়ে অনেক মানুষের বাধা বিপত্তি হয়েছে। পার্ট অফ দ্য সোসাইটি। আমরা সবাই, তুই আমি, আমরা প্রত্যেকেই, খুব ছোট বিষয় হতে পারে, বড় বিষয় হতে পারে, বাট কোনোদিন পড়বো না তা তো হতে পারে না, পড়বই। কারণ আমরা যে সোসাইটিতে বাস করি আজকের দিনে, এটা তার একটা অন্তরঙ্গ হয়ে উঠেছে। এবার সেটা আমরা আমাদের পার্সোনাল লাইফে কতটা হ্যান্ডেল করতে পারবো, কিভাবে ডিল করব, সেটা আই থিঙ্ক পার্সন টু পার্সন ভেরি করবে। এখানে মানে কোথাও গিয়ে অ্যাকাস্টমড হতে অসুবিধা হয়, যেহেতু আরো এরকম হচ্ছে, আরো আমরা ওইদিকে যাচ্ছি, মানে ওই অন্ধকারের দিকেই বোধহয় যাচ্ছি বেশি, চারিদিকে যা ঘটনা দেখি। কোথাও অ্যাকাস্টমড হতে অসুবিধা হয় বিক্রমদা এখন?
এটা না আমাদের বড় হওয়ার মধ্যে আমরা যা ভেবে যা পড়ে যেভাবে আমাদের বড় করা হয়েছে, আমাদের বাবা মা দাদু দিদা আমাদেরকে যেভাবে বড় করা হয়েছে যে সব সময় ভালো হয়ে থেকো, সত্যি কথা বলো, আমরা তো এগুলো খুব লোয়ার মিডল ক্লাস মধ্যবিত্ত বাঙালি পরিবারের বাচ্চা কাচ্চারা এগুলো শুনেই বড় হয়েছে। একদম। কিন্তু যখন এই পৃথিবীর সম্মুখীন হতে হয়, আমাদের সমাজের সম্মুখীন হতে হয়, তখন আমাদেরকেও এটা দেখে শিখতে হয় যে সব সময় এইভাবে হয়তো বেঁচে থাকা সম্ভব না। হয়তো অনেক সময় আমাদেরকে জীবনটাকে অন্যভাবে হ্যান্ডেল করতে হতে পারে, সিচুয়েশন অন্যভাবে হ্যান্ডেল করতে হতে পারে, এবং তার মধ্যে দিয়ে ক্রমাগত একখানা এই লেসন বা লার্নিং চলছে এবং চলবে বলে আমার বিশ্বাস। যতদিন বেঁচে থাকবো কিছু না কিছু নতুন পরিস্থিতি আসবে, তার মধ্যে দিয়ে আমরা আবার নতুন করে কিছু শিখবো এবং সেগুলোকে আমাদের জীবনে আমরা কিভাবে ইনক্লুড করতে পারি সেইটা চেষ্টা করতে থাকবো। আমি অন্তত এইভাবেই দেখি যে ইটস এ নেভার এন্ডিং প্রসেস, ইটস এ লার্নিং প্রসেস। আমার যখন 18 বছর বয়স ছিল তখন আমি কিছু শিখছিলাম, এখনো শিখছি। ভবিষ্যতে যখন আমার 50 বছর হয়ে যাবে বয়স, তখন আমার মনে হবে যে এখন অনেক শেখা বাকি আছে। সো ইট উইল বিকাম আ পার্ট এন্ড পার্সেল অফ দ্য লাইফ, যেটা আমরা প্রত্যেকে লিড করছি। কিন্তু মিথ্যেটা এখন মানুষের কাছে খুব প্রিয় হয়ে গেছে। তুমি দেখবে যত মিথ্যে বলে, যত একটু অন্যভাবে সোজা পথে না হাঁটছে, তত মানুষের কাছে প্রিয় হবে। কোনো মিথ্যে বলে আক্ষেপ আছে বা কখনো বলো? আমরা সবাই বলেছি। আমার মনে হয় না যে কেউ এটা দায়িত্ব নিয়ে বলতে পারবে যে কোনো একটা মানুষ কোনোদিন মিথ্যে বলেই কাউকে। সেটা খুব ছোট ছোট জিনিস হতে পারে। মায়ের কাছে মিথ্যে কথা বলা হতে পারে যে আজকে টিউশন বাঙ্ক করে সিনেমা দেখতে গেছিলাম, সেটা বলবো না। বা প্রথম প্রেম লুকোনো হতে পারে বাড়ির থেকে, বা ভবিষ্যতে আরো 10টা জিনিস হতে পারে। বা ধর আজকের দিনে যারা প্রেম করে তারা হয়তো হোয়াটসঅ্যাপে অন্য কারোর সঙ্গে একটা চ্যাট করছে, সেটা গার্লফ্রেন্ডকে বলছে না বা বয়ফ্রেন্ডকে বলছে না। ডাবল টাইমিং ক্যান বি এনিথিং। মিথ্যে তো ধর ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় হতে পারে। সুতরাং আমাদের সবার জীবনে কোনো না কোনো কারণে কেউ না কেউ মিথ্যে বলেছে, দ্যাট বিকামস আ পার্ট অফ আওয়ার লাইফ। বাট সেটা অন্য কারোর জীবনে যাতে ক্ষতি না করে, সেটা উইল বি ভেরি ইম্পর্টেন্ট। একদম। আচ্ছা, সৌম্য সেনের কাছে একটু ফিরি। যেটা দেখছিলাম প্রচন্ড রাগী এবং পুলিশের একটা ব্যাপার রয়েছে, কিন্তু আমরা পরপর যদি তোমাকে দেখি এই রোমান্টিক হিরো থেকে একদম এই ধরনের চরিত্রই তুমি করছো ইচ্ছে করেই। মানে অ্যাকশন কোথাও, এটা অ্যাকশন সেইভাবে নেই, এখানে কথা দিয়ে কাজ আছে, বুদ্ধি দিয়ে কাজ আছে। এটা বোধহয় খুব সচেতনভাবে বেছে নেওয়া বিক্রম দা, যে একটু একদম ওই চকলেট বয় মিষ্টি ছেলেটার থেকে বেরিয়ে এবার একটু রাগড এরকম একটা লুক। তাই মিলিয়ে মিশে, হ্যাঁ, মানে আমি কোনো একটা বা একরকম চরিত্রে সীমিত থাকতে চাই না। কারণ আমার মনে হয় যে আমি যত বেশি নিজেকে চ্যালেঞ্জ করব সম্পূর্ণ অন্য ধরনের চরিত্র, অন্য ধরনের সিনেমা, আলাদা জনরা দিয়ে, তত হয়তো অভিনেতা হিসেবে আমারও ইমপ্রুভ করার স্কোপ আসবে এবং আমিও তত আরো বেশি জিনিস ট্রাই করব, অডিয়েন্সকে হয়তো একটুখানি সারপ্রাইজ করতে পারবো প্রত্যেক ছবির দ্বারা। নাহলে বছরে প্রায় 3টে, কোনো সময় হয়তো 4টে সিনেমা রিলিজ করে আমাদের অডিয়েন্স তো বোর হয়ে যাবেন আমি যদি একই ধরনের সিনেমা করি এবং একই ধরনের চরিত্র করি। রাশে তেমন নয়, একেবারে নয়, রাশ তেমন নয়। এটা ঠিক আগে রিলিজ করেছিল অমর সঙ্গী, সেটাও এরকম ছিল না। তার আগে রিলিজ করেছিল সূর্য, সেটাও অন্য ধরনের ছিল। তার আগে পারিয়ার আগে শহরের উষ্ণতম দিনে, তার আগে শেষ পাতা। তো বাই গডস গ্রেস আই থিঙ্ক কিছুটা আমার ভাগ্য যে আমার কাছে ডিরেক্টররা বা প্রডিউসাররা নানান ধরনের সিনেমা, নানান ধরনের চরিত্র নিয়ে আসছেন। আর কিছুটা আমার খুবই সচেতনভাবে ডিসাইড করা যে আমি একই ধরনের সিনেমা বারবার করতে চাই না, আমি নিজেকে একটু হলেও ভাঙতে চাই। এই দুটোর মধ্যে দিয়ে আমার এই সিনেমা করার যাত্রা চলছে। আর আমার এটাও মনে হয় যে আমরা বাংলা সিনেমায় এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে আমাদের মধ্যে কারোরই ক্যারিয়ার অন্য কেউ ভেবে গড়ে তুলবে না। ধর একটা সময় ছিল যখন এমন কিছু বড় প্রোডাকশন হাউস ছিল যারা কোনো একজন হিরোকে নিয়ে দীর্ঘদিন কাজ করতো, লঞ্চ করা থেকে তাদের স্টার তৈরি করা পর্যন্ত। তারা 3 বছর 4 বছর 5 বছরের জার্নি বা আরো বেশি বছরের জার্নি তারা একসঙ্গে কাজ করতেন। এবং তাতে কি হতো যে হয়তো তাদের প্রডিউসার বা তাদের ডিরেক্টররা তাদের ক্যারিয়ার গ্রাফ প্ল্যান করে সিনেমা প্ল্যান করতে পারতেন। আমার মতন যারা সর্বক্ষণ নতুন নতুন ডিরেক্টর বা প্রডিউসারের সঙ্গে কাজ করছেন, একই ডিরেক্টর প্রডিউসারের সঙ্গে ব্যাক টু ব্যাক কাজ করছেন না, এবং তাদের মধ্যে অনেকেই খুবই নতুন। অমর সঙ্গীর ডিরেক্টর, তার প্রথম ছবি ছিল। আমি যখন তথার সঙ্গে কাজ করেছি তখন তার আগে তথা একটাই সিনেমা বানিয়েছিল। যখন আমি অরিত্রর সঙ্গে শহরের উষ্ণতম দিনে করি, অরিত্র তার আগে একটাই সিনেমা বানিয়েছিল। এরকম নানান ক্ষেত্রে যখন আমি নতুন ডিরেক্টর, নতুন প্রডিউসারদের সঙ্গে কাজ করি, তখন আমার মনে হয় যে আমাদেরকে অভিনেতা হিসেবে আরো অনেক সচেতন হয়েই কাজ করতে হবে এবং আরো অনেক দায়িত্ব নিতে পারতে হবে একটা সিনেমার। সেটা না হলে একটা সিনেমার যে অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়ার কথা এবং যে আউটকাম আমরা আশা করবো সিনেমাটার থেকে, সেটা হয়তো আমরা অ্যাচিভ করে উঠতে পারবো না।
একদম, তুমি যে কথাটা বললে বিক্রম দা, এই যে লঞ্চ করা এবং তাদের একটা কেরিয়ার গ্রাফ তৈরি করে দেওয়া, সেটা আমরা দেখেছি এবং তারা আজ সুপারস্টার, কিন্তু তারা এখন নিজেদের ছকটা ভাঙছেন। কিন্তু এটাই রিস্কটা কম থাকে, দেখবে তুমি যেটা করছো সেটা রিস্কটা অনেক বেশি। নতুন প্রডিউসার, নতুন ডিরেক্টর এবং বারবার নিজেকে ভাঙছো, কোনটা ভালো মনে হয়? যে ওটা ঠিক আছে, তুমি একটা জায়গায় পৌঁছবেই জানো, তারপর তোমার রাস্তাটা তোমায় করতে হবে, কিন্তু তুমি প্রথম থেকেই নিজের রাস্তা করছো, কোনটা ভালো তোমার মনে হয়? দেখ, এটা এই পুরো সিচুয়েশনটাই তো সময়ের প্রয়োজনে। যদি এরকম হতো যে আমি যেই সময় সিনেমা করা শুরু করলাম সেই সময় কোনো একজন বড় প্রডিউসার নতুন হিরো লঞ্চ করে তাকে গ্রুম করে তার একটা ক্যারিয়ার পাথ তৈরি করে দিচ্ছেন, তাহলে হয়তো আমার মনে হতো ওটা বেটার। বাট আজকে সেটা যদি ওই সময় আমার ফিল্ম ক্যারিয়ার শুরু হতো তাহলে ডেফিনেটলি। কিন্তু আমি যেই সময় শুরু করেছি সিনেমা করা, ধর 2021 আমার সিনেমা করা নতুন করে শুরু করা, তার আগে আমি সিনেমার ক্ষেত্রে পার্শ্ব চরিত্র করতাম, সাপোর্টিং কাস্ট করতাম, হয়তো ইম্পর্টেন্ট কাস্ট হতো, বাট তার কাঁধে গোটা সিনেমাটা থাকতো না। সুতরাং আমি যে সময় শুরু করেছি সেই সময় যেহেতু কোনো বড় প্রডিউসার একজন কোনো হিরোর ক্যারিয়ার তৈরি করার পিছনে যে সময়, যে এফোর্ট, যে টাকা সবটা ইনভেস্ট করতে হয়, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে করছেন না। সুতরাং আমাকে তো আমার একটা নিজের পথ বেছে নিতেই হতো, এবং এটা আমার কাছে আমার পথ। যে আমি এই আশায় তো বসে থাকতে পারবো না যে কবে কোনো একজন প্রতিষ্ঠিত বড় প্রডিউসার আমাকে নিয়ে ব্যাক টু ব্যাক কাজ করবেন এবং তবে আমার সিনেমার ক্যারিয়ার শুরু হবে। আমার কাছে যেরকমভাবে সিনেমা আসতে শুরু করেছে তার মধ্যে যেগুলো আমার ক্যারিয়ারের জন্য বেস্ট মনে হবে সেগুলো আমি করতে চাইবো। এবং একবার হ্যাঁ বলার পরে আমি আমার তরফ থেকে অভিনেতা হিসেবে, মানে অভিনেতা বিক্রম চ্যাটার্জি হিসেবে যেটা কন্ট্রিবিউট করতে পারবো, তার বাইরেও যদি কিছুটা কন্ট্রিবিউট করতে পারি, যে সিনেমার প্রমোশন কিভাবে প্ল্যান করা যেতে পারে, আমি খুবই ভালোবেসে করি। হ্যাঁ, প্রচন্ড ইনভলভ থাকে। আর আমার মনে হয় যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে একটা সিনেমাকে কি করে আমরা মানুষের কাছে পৌঁছে দেবো, সেটা তার প্রমোশন হোক, তার ডিস্ট্রিবিউশন হোক, সবটা তাতে যদি আমি কোনোভাবে আমার প্রডিউসার ডিরেক্টরকে হেল্প করতে পারি, আই উইল বি ভেরি হ্যাপি ডুইং দ্যাট। আই টেক ইট অ্যাজ আ পার্ট অফ মাই রেসপন্সিবিলিটি। কিন্তু এই যে এত ভালো ভালো ছবি হচ্ছে, দর্শকেরা দেখছেনও, কিন্তু পরিচিত নাম, ধরো আমি বিশেষ করে প্রযোজকদের ক্ষেত্রেই বলবো, সেক্ষেত্রে হল পাওয়া, আরো পৌঁছানো, এটা অনেক বেশি হয়। কিন্তু অনেক ভালো ছবি হয়তো সেই নামটা নেই, সেই কারণে দর্শকদের কাছে পৌঁছই না। দুর্গাপুর জাংশনের ক্ষেত্রে আমি ধরো যদি বলি, ট্রেলার যেভাবে রিচ হয়, এটা কি আক্ষেপ থাকে বিক্রম দা? এতটা ভালোবেসে কাজ, এতটা রিস্ক নিয়ে কাজ, সেটা কি একটা আক্ষেপ থাকে? আমার কোনো আক্ষেপ থাকে না, কারণটা বলছি। আমি ধর 2010-এ অভিনয় করা শুরু করেছি, 2021 পর্যন্ত আমি ভেবেছি যে কোনো একজন, হয়তো কোনো একজন প্রতিষ্ঠিত প্রডিউসার বা ডিরেক্টর আমাকে নিয়ে কোনো একটা বড় কাজ করবে এবং আমার সিনেমার যাত্রাটা সাকসেসফুলি শুরু হবে, এবং সেটা ঘটেনি। এবার মিঠুন দা কোনো একটা সময়, আমরা তখন বিগ বস করছি, খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছিলেন যে কে ডিরেক্টর কে প্রডিউসার ভাববি না, তুই হিরো, তোর স্ক্রিপ্ট পছন্দ হয়েছে, তোর নিজের চরিত্র পছন্দ হয়েছে, তুই সিনেমা কর। এবার প্রত্যেকটা সিনেমার নিজস্ব একটা ফেট থাকবে, একদম প্রত্যেকটা গল্পের নিজস্ব একটা ভাগ্য থাকে, আর প্রত্যেকজন অভিনেতারও নিজস্ব একটা ফেট, একটা জার্নি, একটা ভাগ্য থাকে। তোর ভাগ্যে যে জিনিসটা থাকবে সেটা কোনো না কোনো একটা সিনেমার হাত ধরে তোর কাছে আসবেই, কিন্তু তার জন্য তোকে তো সিনেমাগুলো করতে হবে। তুই যদি এটা ভেবে বসে থাকিস যে কোনো একদিন কোনো একজন বড় প্রডিউসার বা তথাকথিত এক্সট্রিমলি সাকসেসফুল ডিরেক্টর তোর কাছে সিনেমা আনবে এবং তখনই তুই সিনেমা করা শুরু করবি, হয়তো সেই জার্নিটা শুরুই হবে না। আবার এটাও হতে পারে যে কনসিডারিং আমি যেরকম ধরনের সিনেমা করছি, তাতে অতনু ঘোষের শেষ পাতা হোক, তথাগত পাড়িয়া হোক, অরিত্র শহরের উষ্ণতম দিনে হোক, শিলাদিত্য মৌলিকের সূর্য হোক, বা খুব রিসেন্টলি আমার অমর সঙ্গী হোক, এই প্রত্যেকটা সিনেমার মাধ্যমে যদি এমন ডিরেক্টরদের মনে হয় যে আমাকে নিয়ে কাজ করা যায় এবং এমন কাজ আমায় দেওয়া যায় যেটা আমি সম্পূর্ণ নিজের দায়িত্বে আনতে পারবো, তাহলে অল দ্য থিংস আর আই এম ডুইং মেক সেন্স। সুতরাং আমি তো এগুলোই করতে থাকবো, যেগুলো আমার কাছে আসছে আমি সেগুলো ফুটিয়ে তুলতে থাকবো। আর খুবই ইন্টারেস্টিংলি সৃজিতদার সঙ্গে আমাদের অমর সঙ্গীর পরে আমার আলোচনা হচ্ছে, অ্যান্ড হোয়াট সৃজিতদা টোল্ড মি ওয়াজ অলসো আমার কাছে একটা মানে খুবই ইন্টারেস্টিং পাওনা, যে তুই যেগুলো ট্রাই করছিস, যে তুই একটা পাড়িয়া করছিস, একটা অ্যাকশন ফিল্ম, তুই একটা অমর সঙ্গী করছিস বা শহরের উষ্ণতম দিনে করছিস যেগুলো আউট অ্যান্ড আউট রোম্যান্টিক সিনেমা, আবার তুই তারপরে দুর্গাপুর জাংশন করছিস যেটা উইল বি আ কপ ড্রামা, বা শেষ পাতা করছিস যেটা অতনু ঘোষের সম্পূর্ণ অন্য ধারার একটা ছবি। তো ইউ আর ট্রাইং এভরিথিং দ্যাট অ্যান অ্যাক্টর উড ওয়ান্ট টু ট্রাই। তুমি বেঁধে রাখতেই দাওনি কোনো একটা জোনে, এইটাই মানে আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মাই প্রডিউসার্স এন্ড ডিরেক্টরস, তারাও আমাকে বেঁধে রাখতে বাধ্য করেনি। বাট হ্যাঁ, মানে এটা সৃজিতদারও এটাই বক্তব্য ছিল যে তুই এটার থেকে বেশি তো কিছু অন্য কোনো ডিরেক্টর দিতে পারতো না, ইউ আর মেকিং দ্য মোস্ট অফ হোয়াট ইউ গেটিং, ইউ কন্টিনিউ ডুইং দ্যাট। এবার কে তোকে কবে কাস্ট করবে, কে তোকে নিয়ে কবে একটা ছবি ভাববে, সেটা তাদের দায়িত্ব, সেটা তোর দায়িত্বের মধ্যে পড়ে না। তোর কাজটা অনেস্টলি করা এবং তোর চরিত্রগুলো ফুটিয়ে তোলা, সেটা তোর দায়িত্বের মধ্যে পড়ে। And I would want to stick to doing that, একদমই।
একদম খুব সিরিয়াস আলোচনায় আমরা চলে গেছি। এবার কি আমাদের মজা করতে হবে? ছবিটা কারণ সিরিয়াস কনভারসেশন কি আমাদের অডিয়েন্স দেখে না। হ্যাঁ সত্যি সত্যি, এটা তুমি কি মানে যাই হোক। আচ্ছা এখানে আমি একটু আগে শুনছিলাম স্বস্তিকারী নাকি জার্নালিস্ট হয়ে প্রশ্ন করতে বলা হয়েছে, তোমায় প্রশ্ন করবে যে কবে বিয়ে, না তুমি বলেছো বোধহয় প্রশ্ন করো আমায় যে কবে আমি বিয়ে করবে? হ্যাঁ আমি বললাম সবাই তাই প্রশ্ন করে, তাহলে তুমিও করো। না তাহলে দিদি জিজ্ঞেস করেছে যে না আমি সেটা জিজ্ঞেস করতে চাই না, আমি জিজ্ঞেস করতে চাই যদি তুই কোনোদিন বিয়ে করিস তাহলে কেন করবি, কি কারণ? দারুণ প্রশ্ন। হ্যাঁ কারণ আমি বিবলিদির মনে হয় যে বিয়ে করাটা খুব ইম্পর্টেন্ট না জীবনে, তাহলে তুই করতে চাস যে কেন করবি? তুমি করতে চাও? আমি হ্যাঁ আমার বিয়ে নিয়ে কোনো আপত্তি নেই জীবনে। ও আমার যদি মনে হয় যে আমি একটা এমন মানুষ পেয়েছি যার সঙ্গে আমি খুব ভালো থাকতে পারবো এবং তাকে ভালো রাখতে পারবো, এই দুটো আমার প্রাইমারি ক্যাটাগরি, তাহলে আমি ডেফিনেটলি আমি চাইবো যে আমার জীবনে এমন একজন আসুক যে আমার জীবনের কম্প্যানিয়ন হবে, আমার সঙ্গে প্রচুর আড্ডা মারবে, গল্প করবে, বেড়াতে যাবে, খেতে যাবে, নতুন নতুন খাবার জায়গা এক্সপ্লোর করবে। কম চাহিদা জীবন। হ্যাঁ একটু রাত্রিবেলা চা খেতে বেরোবে, একটা সিনেমা দেখতে যাবে একসঙ্গে, বাড়িতে দুপুরবেলা বসে লাঞ্চের পরে আড্ডা মারবে, আমার বাচ্চা কাচ্চাদের সঙ্গে খেলবে। বাহ, খুব সিম্পল জিনিসপত্র যেগুলো আমাকে প্রচন্ড আনন্দ দেয়, বাট যেগুলো করার সময় আমার সঙ্গে যদি একটা মানুষ থাকে, বেসিক্যালি গোটা লাইফটাই তার এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা আমি চাইবো যে আমার সঙ্গে একটা মানুষ কনস্ট্যান্টলি যাতে দেখুক, মানে দেখতে পারুক, অবজার্ভ করতে পারুক, যাতে বুড়ো বয়সে যদি মনে হয় যে আমার গল্পটা কেউ একটা বলতে পারবে আমার হয়ে, তাহলে সে বলতে পারবে এবং আমি বসে শুনতে পারবো। মানে সম্পর্ক নিয়ে, কমিটমেন্ট নিয়ে ফোবিয়া নেই তোমার, না, আমার যেটা phobia অনেকের নেই। আছে, একটা একদমই নেই। না, আমার তো মনে হয় যে জীবনে সম্পর্ক যদি আমরা না করতে পারি, এবং সম্পর্ক তো নানান ভাবে আসে, তারা আমার বন্ধু হতে পারে, আমার বাবা মা হতে পারে, আমার বোন হতে পারে, আমার প্রেমিকা হতে পারে, ক্যান বি এনিথিং। এটা আমাদের কলিগদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়। সুতরাং আমরা তো বেঁচে থাকি এই সম্পর্কগুলোর জন্যই, বাকি সবটা বাই প্রোডাক্ট। একদম কাজ করতে হবে, পয়সা রোজগার করতে হবে, খরচা করতে হবে, বাকি সবটাই এজ আ বাই প্রোডাক্ট। যদি কোনো সম্পর্কই না করতে পারি, তাহলে মানুষ হিসেবে কোথাও এটা আমার ফেলিয়ার থেকে যাবে। সুতরাং আমার কাছে আমার সম্পর্কগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। একদম। যাই হোক, শেষ করব আলোচনা, কিন্তু এই যে ক্যাপসুলের কথা হচ্ছে বা ওষুধটার কথা হচ্ছে, এরকম একটা ওষুধ যদি তুমি পেতে, যেটা কিছু একটা মেশালে তোমার জীবন বদলে যেত, সেটা কি ওষুধ হতো বিক্রম দার কাছে? কি মেশাতে, এরকম যদি একটা সুযোগ আসতো? আমি যদি কোনো একটা ওষুধ আবিষ্কার করতে পারতাম, যে ওষুধের মাধ্যমে আমি পৃথিবী চেঞ্জ করতে পারি, তাহলে আমি এমন একটা ওষুধ আবিষ্কার করতাম যাতে মানুষের জীবনে শুধু ভালোবাসা এবং অনেকটা কাইন্ডনেস থাকবে, যে পিপল উইল বিকাম কাইন্ড অ্যান্ড উইল লাভ আদার হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস। সেইটা হলে খুব মজার হবে, কারণ আমার মনে হয় আজকের পৃথিবীতে এই দুটো জিনিসের একটু অভাব, যে মানুষ মানুষকে এবং অন্য পশু পাখিকে ভালোবাসা দিতে একটু হলেও ভুলে যাচ্ছে, এবং কাইন্ডনেসের তো প্রচন্ড অভাব। উই আর নট কাইন্ড এনিমোর। তাই উই মানে সবাই না নিশ্চয়ই, দেয়ার আর সাম পিপল হু আর কাইন্ড, বাট আই উড রিয়েলি ওয়ান্ট পিপল টু বি কাইন্ডার। বিক্রম দা, ভালোবাসা কমছে, কটাক্ষ বাড়ছে মানুষকে নিয়ে সোশ্যাল মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়। এটা মানে তোমার কতটা খারাপ লাগে, সেটা ব্যক্তিগত জীবন হোক, কাজের জীবন নিয়ে হোক, নানান ভাবে? আমার না খারাপ লাগে না, আমার খারাপ লাগাটা অনেক বছর আগে ছিল হয়তো, অফ লেট আমার আর খারাপ লাগে না, রাগও হয় না, কিন্তু আমার অবাক লাগে একটু যে হয়তো মানুষের জীবনে কতটা বিতৃষ্ণা বা কতটা রাগ বা কতটা না পাওয়া, হতাশা, যে কোনো জিনিসে যে কোনো মানুষকে আমরা শুধু কটাক্ষ করতে, চারটি গালমন্দ করতে এবং খারাপ কথা বলতে ভালোবাসি সোশ্যাল মিডিয়াতে। আবার সবাই না, বাট ডেফিনেটলি অনেক বড় একটা সেকশন, অনেকগুলো মানুষ যারা আমি দেখেছি, আর আমি দেখেছি এরকম রিপিটেটিভ নাম থাকে, যে এরকম কিছু মানুষ আমার আইডেন্টিফাই করা আছে, যারা নানান জায়গায় নানানভাবে গালমন্দ করতে ভালোবাসে। এবং আমি জানি না যে এটা করে তারা কোনো আনন্দ কি সত্যি পায়, নাকি এটা তাদের জীবনে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা রাগ, দুঃখ, হতাশা আছে, যে কারণে তারা এইটা করে। আই রিয়েলি হোপ অ্যান্ড আই প্রে যে তারা যাতে ভালো থাকে এবং তাদের জীবনে যাতে এই হতাশা বা এই রাগ, এই বিতৃষ্ণা না থাকে। থ্যাংক ইউ সো মাচ। শেষ করব, শেষে দুর্গাপুর জাংশন আসছে এবং তার জন্য দুর্গাপুরে যেতে হবে না, হলে যেতে হবে। দুর্গাপুর জাংশন আসছে, দুর্গাপুরের একটি গল্প, একটি ক্রাইম থ্রিলার, একটি ইনভেস্টিগেটিভ ড্রামা রিলিজ করবে আপনাদের সবার কাছের এবং দূরের সিনেমা হলে 25শে এপ্রিল। প্লিজ গিয়ে দেখবেন, জানাবেন কেমন লাগলো। আর সিনেমা হলে গিয়ে দেখলে আমার মনে হয় যে আপনাদের সব থেকে ভালো এক্সপিরিয়েন্স হবে। কবে ওটিটিতে বা টেলিভিশনে আসবে সেই আশায় না বসে দেখাই ভালো, কারণ আমাদের রিসেন্ট এক্সপিরিয়েন্স বলছে যে সিনেমা রিলিজ করার বহুদিন বাদে আজকাল ওটিটিতে আসে, আগের মতন সময় আর নেই যে রিলিজ করার সঙ্গে সঙ্গে ওটিটিতে আসবে। দুর্গাপুর জাংশনে তাই, যেহেতু প্রডিউসার নতুন,
সেজন্য রিলিজ করার সঙ্গে সঙ্গে যে ওটিটিতে আসবে সেরকম কিন্তু হবে না। প্লিজ সিনেমা হলে গিয়ে দেখবেন, জানাবেন কেমন লাগলো। আজকের দিনে আপনারা সবাই সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ, আপনারা যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে, স্বস্তিকা মুখার্জিকে, আমাদের ডিরেক্টর অরিন্দমদাকে জানান, তাহলে আমরা আপনাদের ভালো লাগা বা খারাপ লাগা দুটোই আরো অনেক মানুষের সঙ্গে শেয়ার করতে পারবো।